হ্যালো এভরিওয়ান, আমরা তরল পদার্থের প্রসারণ চ্যাপ্টার রায়ান মার্টিনের গাণিতিক প্রশ্ন সলভ করছিলাম, তাই তো 4 নম্বর কোশ্চেন পর্যন্ত কিন্তু সলভ করে ফেলেছি। আজকে আমরা নেক্সট কোশ্চেনগুলো দেখব। দেখো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন রেখেছে এখানটায়, সেগুলো তোমাকে ভালো করে বুঝতে হবে, না বুঝতে পারলে কিন্তু একটাও সলভ করতে পারবে না। দেখো এখানটা কি বলছে, 5 নম্বর কোশ্চেনটা বলছে একটি বস্তুর আয়তনের 1/3 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার তরলে ভাসছে। ঠিক আছে, বলছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তার আয়তনের 40% তরলটিতে ডুবে যায়। বলছে তরলটির আয়তন প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করো। তাহলে কোশ্চেনটাকে ভালো করে বোঝো। কি বলছে, একটা বস্তুর আয়তনের 1/3, একটা বস্তু তুমি নিয়েছো যার আয়তন ধরো সাপোজ ভি। ঠিক আছে, তাহলে এই আয়তনের 1/3, তার মানে কত, 1/3 ইন্টু ভি, এতখানি। তাহলে এতখানি অংশ 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার তরলে ভাসছে, মানে এতখানি অংশ ভাসছে, মানে ভি এর এতখানি অংশ ভাসছে। কিন্তু আমি কোশ্চেনটা আগেও দেখেছি, এইখানটা একটু এরা মিস্টেক করেছে। এতখানি অংশ ভাসছে হবে না, এতখানি অংশ মানে নিম্নজিত হয়ে আছে। নিম্নজিত হয়ে মানে কথাটা এরকম লেখা উচিত ছিল, 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার তরলে মানে এত পার্সেন্ট, মানে 1/3, 1/3 অংশ, হ্যাঁ, নিম্নজিত হয়ে ভাসছে। ঠিক আছে, মানে এরকম কথাটা হওয়া উচিত ছিল। দেখো, একটি বস্তুর আয়তনের 1/3 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার তরলে নিম্নজিত হয়ে ভাসছে। তার মানে কি 1/3 নিম্নজিত হয়ে আছে। বুঝতে পারলে কথাটা? এখানে কিন্তু একটু ভুল আছে। তরলে এটা এরকম লিখে নাও, নিমজ্জিত 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 হয়ে ভাসছে। ঠিক আছে, মানে এত অংশ কি ভেতরে ডুবে আছে। আচ্ছা, আর তাছাড়া যদি তুমি এটা এইটুকুনিকে যদি ওপরে ভাসাও, তাহলে কি কতখানি নিচে ডুববে, এরকম ডুবার কথা, ভি মাইনাস 1/3 ইন্টু ভি, মানে 2/3 ইন্টু ভি। এটা যদি তুমি করো আনসার মিলবে না। ক্লিয়ার হয়েছে? তো কোশ্চেন একটুখানি লেখাতে মিস্টেক করেছে আই থিঙ্ক। আচ্ছা, তারপরে কি বলছে দেখো, বলছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তার আয়তনের 40% তরলটিতে ডুবে যায়। তাহলে যদি তুমি টেম্পারেচার ইনক্রিজ করো, মানে এখানে ইনক্রিজ করেছো 20 ডিগ্রি থেকে 100 ডিগ্রি ইনক্রিজ করেছো, তার দরুন কি হয়েছে, 40% মানে তরলে ডুবে গেছে। মানে আয়তন ছিল ভি, কাঠটা বা যে কোনো একটা বস্তু তুমি নিচে, বস্তুর আয়তন কত ছিল, ভি ছিল। তাহলে এর 40% কিন্তু এবার ডুবে গেছে। এমনও কোশ্চেন আছে যেখানে বলে পুরোপুরি ডুবে যায়, মানে 100% ডুবে যায়। তখন তুমি কি করো, এখানটায় 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবে, 100/100, মানে টোটাল যদি ডুবে যায় তাহলে কি 100/100, মানে সেটা সিম্পলি পুরোটাই ডুবে যাবে। ঠিক আছে, আমি কোশ্চেন করতে করতে বলবো, চাপ নেই। আচ্ছা, তাহলে কোশ্চেনটা ভালো করে বোঝো। বলছে তাহলে তরলটির আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে। আর এখানে বলে দিয়েছে বস্তুটির যে আয়তন প্রসারণ সেটা কিন্তু উপেক্ষণীয়, মানে নেগলেক্ট করে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা দেখো কোশ্চেনটা সলভ করা যায়। হ্যাঁ, মানে তোমাকে যদি ছবি এঁকে দেখায় জিনিসটা এরকম, তো তাহলে এরকম তুমি একটা পাত্র নিয়েছো। ওকে, এই পাত্রটা একটা লিকুইড দ্বারা মানে রয়েছে, লিকুইড রয়েছে পাত্রটার মধ্যে, কিছুটা পরিমাণ লিকুইড রয়েছে, ধরো এতখানি লিকুইড রয়েছে। এবার তুমি কি করেছো, একটা অবজেক্ট, একটা বস্তুকে তুমি নিয়েছো, কাঠ হোক যে কোনো কিছু একটা তুমি নিয়েছো, তার এখান থেকে এইটুকুনি হচ্ছে তোমার ভেসে আছে। ঠিক আছে, আর এখান থেকে এইটুকুনি তোমার ডুবে আছে, দেখতে পাচ্ছ। এবার কোশ্চেনে বলছে এখান থেকে এইটুকুনি তোমার, তাহলে পুরোটার ভলিউম ভি, ভি হচ্ছে কি পুরো কাঠটার ভলিউম বা এই বস্তুটার ভলিউম। তাহলে পরে কোশ্চেনে বলছে 1/3 ডুবে আছে। এই যে লিকুইডটার মানে লিকুইডটার ভেতরে কতখানি ডুবে আছে, 1/3। তাহলে V/3 এতখানি অংশ কি ভেতরে ডুবে আছে। কোশ্চেনে কিন্তু একটুখানি মিস্টেক রয়েছে, আমি আগেই বললাম। বলছিল 1/3 অংশ কি ওপরে ভাসছে, মানে এইটুকুনি বলছে V/3, কিন্তু তা নয়। হ্যাঁ, আমি দেখেছি, অনেকবার চেক করে দেখেছি আমি কোশ্চেনটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে V/3 কি নিচের দিকে ডুবে আছে, বুঝলাম। এইবার এটা কি কতখানি টেম্পারেচারে, এটা টেম্পারেচার কিন্তু ধরো সাপোজ T1 ইকুয়াল টু বা T20 ধরে নাও, টেম্পারেচার T20, মানে
20 ডিগ্রি সেলসিয়াস। এইবার তুমি টেম্পারেচার ইনক্রিজ করেছো, টেম্পারেচার তুমি ইনক্রিজ করেছো কত, 100 ডিগ্রিতে নিয়ে এসছো তুমি, 100 ডিগ্রি সেলসিয়াস। তার ফলে কি হয়, তার ফলে কিন্তু এই যে লিকুইডটার ভলিউম এক্সপ্যানশন হবে, ভলিউম এক্সপ্যানশন হবে, ভলিউম বাড়বে, তাই তো, ভলিউম ধরো বেড়েছে কিছুটা। এইবার বলছে এই যে তোমার যে অবজেক্টটা নাকি 40% ডুবে গেছে। এবার কতখানি ডুবে গেছে, এখান থেকে একটুখানি 40%, তাহলে ভি ইন্টু 40/100। এখানে যদি বলতো পুরোটা ডুবে গেছে তাহলে তুমি এখানে 100/100 লিখতে। জিনিসটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে এইটুকুনি বুঝলাম। এইবার তাহলে আমরা কি করব, আমাদের আয়তন প্রসারণ গুণাঙ্ক বের করতে হবে। এইবার যেটা বুঝতে হবে, ভাষণের সূত্র তোমাকে বুঝতে হবে। কি ভাষণের সূত্র? ভাষণের সূত্র কিছুই না, দেখো এই যে কতখানি ডুবে আছে, এই কতখানি যে ডুবে রয়েছে, মানে আমি যদি এই 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার কথা যদি বলি, তাহলে কতখানি মাস এখানে ডুবেছে এই টেম্পারেচারে, আর এই টেম্পারেচারে কতখানি মাস ডুবে আছে, মাস মানে ভর, বুঝতে পারলে? তাহলে তুমি বলবে দেখো কত অংশ ডুবেছে, বলছে তুমি v/3 অংশ ডুবেছে। তাহলে এই 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই লিকুইডটার ডেনসিটি কতখানি, লিকুইডের তুমি ডেনসিটি ধরছো ρ20, তাহলে দেখো ভলিউম ইনটু ডেনসিটি, সেটা কি মাস দেবে। তাহলে এই যে মানে কতখানি ডুবেছে দেখো, এই যে 1/3 অংশ কিন্তু ডুবেছে, 1/3 অংশ ডুবেছে, বুঝতে পারলে? তাহলে সেই ভলিউমটা ইনটু এ ডেনসিটি ইকুয়াল টু একই রকম ভাবে, তাহলে এখানে কতখানি ডুবেছে, বলছে ভি ইন্টু 40/100 ইন্টু এই মানে এই 100 ডিগ্রি সেন্টিগ্রেড এর ডেনসিটি আমি ক্যান্সেল করছি কত, ρ100। এটা তোমার ভাষণের সূত্র, মানে এই যে এই কতখানি মাস, মানে এখানে থাকছে আর এখানে কতখানি মাস থাকছে, এই টেম্পারেচার কতখানি আর এই টেম্পারেচার কতখানি, তারা কি সমান হবে, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এখান থেকে তুমি কি করতে পারো, দেখো এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে ভি ক্যান্সেল হবে, তাহলে এখানে পড়ে থাকবে 1/3 ইন্টু ρ20 ইকুয়াল টু, এখানে যদি তুমি কাটাকাটি করো ওপরে 2 নিচে 5, সুতরাং 2/5 ইন্টু ρ100। এখানে তুমি লিখতে পারো দেখো ρ20 ডিভাইডেড বাই ρ100 ইকুয়াল টু 3 দুগুণে 6/5। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ρ20 আমরা এগুলো জানি আমরা কি, যে ডেনসিটি, টেম্পারেচার বাড়ালে কিন্তু ডেনসিটি কমে যায়, তাই না? তুমি দেখো 20 ডিগ্রি সেলসিয়াস থেকে তুমি 100 ডিগ্রি সেলসিয়াসে এসছো, তাহলে টেম্পারেচার তুমি ইনক্রিজ করেছো, তাহলে ডেনসিটি কি হবে, তোমার কমে যাবে। মানে ডেনসিটির ডেফিনেশন বলছে ρ100 ইকুয়াল টু ρ20 ইন্টু 1 মাইনাস, মানে এক্সপ্যানশনটা যদি দেখি আমরা, গামা ইন্টু ডেল্টা টি, এটা হয়, তাই তো, অসুবিধা নেই। কিন্তু আমার ওপরে দেখো ρ20 রয়েছে, তাহলে আমি এই ফর্মে যদি আনি তাহলে কেমন লিখবো, তুমি ρ100 এর মানও বসিয়ে, মানে এটাকে উল্টে দিয়ে বসিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি তোমাকে একটা জিনিস দেখাই, দেখো তাহলে আমি ρ20 মানে কি লিখতে পারি, ρ20 মানে আমি লিখতে পারি এরকম, ρ100 ডিভাইডেড বাই 1 মাইনাস রো ইন্টু গামা ইন্টু ডেল্টা টি। তাহলে এটা যদি ওপরে যায় তাহলে কি হবে, মাইনাস হবে, তাহলে ρ100 তাহলে 1 মাইনাস গামা ডেল্টা টি টু দি পাওয়ার -1। এবার এটা যদি আমরা এক্সপ্যানশন করি, তাহলে এক্সপ্যানশন করলে কি হবে, যেহেতু মাইনাস রয়েছে তাহলে এখানে মাইনাস আসবে, আবার এখানটা মাইনাস রয়েছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 1 প্লাস গামা ইন্টু ডেল্টা টি। তাহলে ρ20 ইকুয়ালটা আমরা আবার এটা লিখতে পারি, বুঝতে পারলে? একই কথা, কোনো অসুবিধা নেই, হ্যাঁ, জটিল করে ভাবার কিছুই নেই, এখান থেকে নতুন থিওরি তোমাকে দেখিয়ে দিলাম। ক্লিয়ার হয়েছে? তুমি চাইলে কি করতে পারো বলো তো, এটাকে রিভার্স করে দাও, উল্টো করে দাও, উল্টো করে দিয়ে ρ100 এর ভ্যালু তুমি বসিয়ে দাও, তাহলে তোমার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমি যেহেতু ρ20 এর মান বের করলাম, বসিয়ে দিই, তাহলে ρ100 1 প্লাস গামা ইন্টু ডেল্টা টি ডিভাইডেড বাই ρ100 ইকুয়াল টু 6/5, তাই নয় কি? আচ্ছা, এক সেকেন্ড আমি কয়েকটা পেজ নিয়ে নিই। তাহলে তুমি এখন কি করতে পারো, দেখো
রো 100 কিন্তু কেটে যাবে। ওকে, রো 100 কেটে যাবে, দেখো এই কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকবে, সুতরাং 1 প্লাস গামা ইন্টু ডেল্টা টি ইকুয়াল টু 6/5। তাহলে এই 1টাকে যদি আমি ডান দিকে নিয়ে নিই তাহলে কি হবে, গামা ইন্টু ডেল্টা টি দ্যাট ইজ ইকুয়াল টু 6/5 মাইনাস 1। এটা রসগ করলে পরে 5 থাকছে, 6 থাকছে, এখানে 5 থাকছে, তাহলে 1/5, তাই তো। আর এখানে গামা ইন্টু ডেল্টা টি। তাহলে পরে এখান থেকে তুমি গামার ভ্যালু ক্যালকুলেট করবে। তাহলে গামা ইকুয়াল তুমি বলবে 1/5 ইন্টু ডেল্টা টি। ডেল্টা টি মানে কত বলো, ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার। ফাইনাল টেম্পারেচার কত, 100। তাহলে 5 ইন্টু তুমি বলবে 100 মাইনাস 20, কারণ 20 থেকে গেছিলে তুমি, তাই তো। তাহলে 1/5 ইন্টু 80, তাহলে 5 × 8 = 40। তাহলে এটা ক্যালকুলেট করলে কত আসে বাবা, 1/400। এটা করলে পরে 2.5, তাহলে গামা ইকুয়াল টু 2.5 ইন্টু 10⁻³ পার ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা তোমার আনসার আসছে। দেখো তোমার আনসার কিন্তু মিলে গেছে, মিলল এই যে। কিন্তু তুমি যদি দেখো এই যে 1/3 অংশটাকে যদি ভাসিয়ে দিতে তাহলে কিন্তু মিলতো না। এটা ভাসিয়ে দেওয়া মানে কি, কতখানি ডুবে আছে, মানে কতখানি ভর ডুবে আছে, তাই না। তাহলে 1 মাইনাস 1/3, 2/3 অংশ তাহলে ডুবে থাকতো, তাহলে কিন্তু আনসার মিলতো না। মানে এখানে একটুখানি টাইপিং মিস্টেক এরা করেছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা কি বলছে দেখো, খুবই ইম্পর্টেন্ট এটাও। বলছে একটি 1 লিটারের ফ্লাক্সে কিছুটা পারদ আছে। 1 লিটারের ফ্লাক্স মানে একটা কাচের জার ধরো তুমি, সেই জারের ভেতরে কি নিয়েছো তুমি, পারদ নিয়েছো, কিছুটা পরিমাণ পারদ নিয়েছো, বুঝলাম। যে দেখা গেছে বিভিন্ন উষ্ণতায় পারদের ওপর শূন্যস্থানের আয়তন একই থাকে। মানে দেখো ছবিটা ভালো, আমি ছবিটা আঁকবো, চাপ নেই। মানে বলছে যে পারদ তুমি নিয়েছো তো, তার উপরে কিছুটা অংশ ফাঁকা রয়েছে, সেই ফাঁকা স্থানের আয়তন বলছে সবসময় মানে সমস্ত টেম্পারেচারে একই থাকে, আয়তনটা কনস্ট্যান্ট। আগে এক ধর এরকম কোশ্চেন কিন্তু করিয়েছিলাম, সিমিলার কোশ্চেন। হচ্ছে পারদ ফ্লাক্সের মোট, এখানে মোটা লিখেছে, মোটা নয়, এটা মোট হবে, হ্যাঁ, মোট কতখানি অংশ অধিকার করে আছে। ওকে, আর এখানে দেখো কি কি ডেটা বলে দিয়েছে। বলছে পারদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলে দিয়েছে। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক মানে কি, আপাত প্রসারণ গুণাঙ্ক, আর যে ফ্লাক্সটা তুমি নেবে বা কাঁচ নেবে তুমি, সেই কাচের প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক। ওকে, আর এখানে দেখো বলছে কাচের প্রসারণ গুণাঙ্ক কোনো কিছুই উল্লেখ করেনি, দৈর্ঘ্য না আয়তন না ক্ষেত্রফল কিছু উল্লেখ করেনি। এখানে এরা মিস্টেক করেছে, এটা কিন্তু কাচের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এটা কাচের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে। কাচের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এটা বলেছে। আবার এইখানে আবার মিস্টেক করে দেখো, 10⁻⁵ থাকে না, 10⁻⁶ থাকে। এবার তুমি বলবে কি করে বুঝছি এগুলো, তোমার মনে প্রশ্ন আসতেই পারে আমি কি করে বুঝছি। দেখো তুমি এটা দিয়েও ক্যালকুলেশন করতে পারো, 8 × 10⁻⁵ ক্যালকুলেশন করো। মেথড যদি তুমি একই লাগাও তোমার একটা আনসার আসবে, কিন্তু তোমার আনসার মিলবে না এর সাথে, বুঝতে পারলে কথাটা আমার। আর তুমি যদি বই ঘাটো ভালো করে যদি পড়ো, তুমি একটু যদি বেসিকটা যদি ক্লিয়ার করার চেষ্টা করো, তুমি বুঝতে পারবে। দেখো এটা বলছে কাচের প্রসারণ গুণাঙ্ক 8 × 10⁻⁵। আগের কোশ্চেনটাই দেখো তুমি, কাচের মানে আগের বলতে 4 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে কাচের রৈখিক প্রসারণ গুণাঙ্ক 8 × 10⁻⁶। এইখানে 10⁻⁶ বলছে, আবার এখানে 10⁻⁵ বলছে, আলাদা না দুটো? এরকম হয় নাকি বাবা? কাচের একটা তুমি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেখবে, সেটা তো একই থাকবে, তাই নয় কি? তার মানে কি এটা 10⁻⁶ হওয়া দরকার, বুঝতে পারলে? তুমি যদি 10⁻⁶ ধরে ক্যালকুলেশন করো তোমার আনসার মিলে যাবে। তুমি 5 ধরে করতে পারো, তোমাকে যদি কোশ্চেনে 5ই বলে দেয় তুমি 5 ধরেই করবে। তোমাকে যদি কোশ্চেনে 5 ধরে বলে দেয় তুমি কিন্তু 5 ধরেই করবে, তুমি কিন্তু আবার এখানে পাকামো করে 6 করতে যাবে না, বুঝতে পারলে? তোমার কোশ্চেন এটাই বলে দিয়েছে, তোমাকে ওটাই করতে হবে।
কিন্তু আমি এখানে কেন করছি, কারণ এই তোমাদের উত্তরটা তুমি বলবে ভাই আমি তাহলে ভুল করছি, আমি 10⁵ ধরছি, উত্তর মিলছে না, স্যার উত্তর মিলাতে পারছে না, তাই না? তাই জন্য আমি বলছি একদম বেসিকটা তোমাকে বুঝিয়ে দিচ্ছি যে এখানে 6 হওয়ার কথা ছিল, ঠিক আছে? তুমি যদি 6 ধরো তাহলে তোমার আনসার মিলে যাবে। আর এখানে কিন্তু এটা আয়তন প্রসারণ গুণাঙ্ক নয়, এটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ভ্যালু এত হয়, কারণ আয়তন প্রসারণ গুণাঙ্কে আরো বেশি হবে, কারণ 3 গুণ হয়, 3 ইন্টু আলফা হয় না, তাই না? আলফার ভ্যালু যদি 8 হয় তাহলে এখানে গামা কত হবে, 3 ইন্টু 8 মানে 3 24, এখানে 24 ইন্টু 10⁻6 বললে আমি তাহলে বলতাম যে হ্যাঁ ঠিক আছে। মানে একটা তুমি প্রবলেম করতে করতে বা থিওরি পড়তে পড়তে একটা ধারণা তোমার তৈরি হয়ে যাবে যে হ্যাঁ কাচের ভাই অ্যাপ্রক্সিমেট এরকম মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হয়, এরকম আয়তন প্রসারণ গুণাঙ্ক হয়, একটা ধারণা চলে আসবে, ঠিক আছে? তো সেটা আর কিছু না, জাস্ট এক্সপিরিয়েন্স। হ্যাঁ, তুমি এখানে 5 ধরে করতে পারো, কোনো অসুবিধা নেই, আগে বললাম। এখানে তুমি 6 ধরে করো, তাহলে কি তোমার এই আনসারটা মিলে যাবে। আচ্ছা, তাহলে ফিজিক্সটা বোঝাই এর আমি। দেখো কোশ্চেন নাম্বার 6 নয়, এটা বোধ হয় অনুরূপ কোশ্চেন, না? অনুরূপ কোশ্চেন, হ্যাঁ অনুরূপের 1 মানে আই, রোমান হরফের আই। আচ্ছা, যাই হোক, কি বলছে তোমাকে, একটা ফ্ল্যাক্স বলেছে, দেখো একটা জার কনসিডার করো, তুমি একটা জার রয়েছে, এই জারের কিছুটা অংশ পারদ দ্বারা মানে ফিল আপ করা আছে, পারদ আছে, ওকে বুঝলাম, পারদ আছে, এটা কি পারদ, মার্কারি, ওকে। আর এইটুকুনি কিন্তু ভ্যাকিউম, মানে ফাঁকা শূন্য স্থান রয়েছে এইটুকু। আচ্ছা, এবার তুমি কি করলে, নিচ থেকে তুমি হিট দিচ্ছ, তুমি এবার সাপোজ তুমি হিট দিচ্ছ, এটাকে হিট দিলে কি হবে, দেখো পারদের কিন্তু দৈর্ঘ্য মানে আয়তন প্রসারণ হবে। একই রকম ভাবে এই যে এই ফ্ল্যাক্স, এটা কিন্তু কাঁচ, একটা এটা কাঁচ, ঠিক আছে, গ্লাস, তাহলে এই যে গ্লাসটার আয়তন প্রসারণ হবে, তাই তো? তাহলে পরে বলছে এই যে এইটুকুনি যে ভলিউম, ফাঁকা ভলিউম, এই ভলিউমটা ভাই সবসময় একই থাকতে হবে। সেটা কি করে সম্ভব? তার জন্য একটা কন্ডিশন আমি বলেছিলাম। দেখো, ধরো তুমি এখান থেকে টেম্পারেচার তুমি ইনক্রিজ করছো, তাই তো, মানে তুমি হিট দিচ্ছ, হিট দেওয়ার ফলে কি এই পারদের কিন্তু আয়তনের প্রসারণ হবে। সিমিলারলি এই কাচের আয়তন প্রসারণ হবে। যদি এই পারদের এবং কাচের আয়তন প্রসারণ যদি একই হয়, ধরো পারদটা বেড়ে, তোমাকে বোঝাচ্ছে পারদটা বেড়ে এতখানি হলো, সিমিলারলি এই যে কাচটা সেটাও যদি বেড়ে এতখানি হয়, দেখো আগে ছিল এইটুকুনি, বেড়ে এতখানি হলো, তাহলে পরে আলটিমেট এইখান থেকে এইটুকুনি ভলিউম সেম থাকলো না, মানে এইখানে যতখানি বেড়েছে, যতক্ষণ এক্সপ্যানশন হয়েছে, এটা ভি পরিমাণ যদি এক্সপ্যানশন হয়, এখানে যদি ভি পরিমাণ এক্সপ্যানশন হয়, ভি পরিমাণ যদি বাড়ে, তাহলে আলটিমেট কি সেটা একই থাকছে। কথাটা কি বোঝাতে পারছি আমি? মানে এই যে মার্কারি বা যে তরলটা তুমি নিচ্ছ পারদ, সেই পারদের যদি আয়তন প্রসারণ ভি হয় এবং কাচেরও যদি আয়তন প্রসারণ ভি হয়, মানে দুজনের যদি সমান হয়, তবেই কি এই ভ্যাকিউমটার আয়তন কনস্ট্যান্ট থাকবে। বুঝতে পারলে? তাহলে এটাকে আমি দেখো এরকম বলতে পারি, এটা কন্ডিশন এটা। তাহলে আমি যদি মার্কারির কথা যদি বলি, সাপোজ মার্কারির আয়তন প্রসারণ কত, ভি এইচ জি প্রাইম মাইনাস ভি এইচ জি, এটা তোমার ইনিশিয়াল ভলিউম ছিল মার্কারির, আর এটা কি টেম্পারেচার ইনক্রিজ করার দরুন তার ভলিউম হয়েছে এটা। তাহলে প্রসারণ মানে কি দেখবে তুমি, চেঞ্জ দেখবে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এটা মার্কারির ক্ষেত্রে গেল। সিমিলারলি এই যে গ্লাসটা রয়েছে, তাহলে গ্লাসের ক্ষেত্রে দেখবো আমি, তাহলে ভিজি প্রাইম মাইনাস ভিজি প্রাইমটা কি, টি টেম্পারেচার ইনক্রিজ করার দরুন তার ভলিউম, আর ভিজি হচ্ছে গিয়ে ইনিশিয়াল যে টেম্পারেচারটা ছিল সেই টেম্পারেচারে সেই কাচটার ভলিউম। ওকে, আচ্ছা, তাহলে এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি, এটা তো চেঞ্জ লিখে ফেলেছি, তাহলে কি ইনিশিয়ালটা লিখবো ইন্টু, যেহেতু এটা কি মার্কারি, তাহলে মার্কারির ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা এইচ জি পাবে তুমি, আর টেম্পারেচার চেঞ্জ সাপোজ ডেল্টা টি। ওকে, আর এইখানটায় দেখো কাচের ক্ষেত্রে তাহলে ভিজি ইন্টু এর ক্ষেত্রে কি গামা জি লিখবে ইন্টু ডেল্টা টি। ক্লিয়ার হয়েছে? ডেল্টা টি সেম, মানে একই পরিমাণ টেম্পারেচারে চেঞ্জ করেছো তুমি, তাই তো?
তাহলে কেটে যাবে। তাহলে আলটিমেট এখানে কি থাকবে পরে দেখো, ভিএইচজি ইন্টু গামা এইচজি ইকুয়াল টু ভিজি ইন্টু গামা জি। এই যে গামাজিটা কি, কাচের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক, এটা মানে কিন্তু 3 ইন্টু আলফা। তাহলে তুমি পুট করে দাও, তো ক্যালকুলেশন করো, তোমার আনসার চলে আসবে। ওকে, তাহলে ভিএইচজি আর ভিজিটাকে একদিকে নিয়ে আসলাম। তাহলে এখানে তোমার থাকছে দেখো ভিজি, গামাজি, এই গামাজি তার মানে তুমি লিখতে পারো কি 3 ইন্টু আলফা ডিভাইডেড বাই গামা এইচ। ওকে, তাহলে 3 ইন্টু আলফা, আলফার ভ্যালু কত বলে দিয়েছে দেখো, কাচের ক্ষেত্রে 8 × 10⁻⁶ ডিভাইডেড বাই মার্কারির ক্ষেত্রে কত বলে দিয়েছে 18 × 10⁻⁵। ঠিক বললাম? 18 × 10⁻⁵, ঠিকই বলেছি। এবার এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কত আসবে দেখো, তাহলে সুতরাং তুমি লিখবে ভিএইচজি মার্কারির ভলিউম বাই গ্লাসের ভলিউম ইকুয়াল টু 3×24 বাই 18, আর এবারটা উপরে গেলে পরে +5 হবে, তাহলে -1 থাকবে, সেটাকে নিচে লিখতে পারি আমরা, তাহলে 10, তার মানে 24/180। তাহলে 24/180 করলে কত হয় দেখো, তোমার আনসার চলে আসবে 24/180, সরি, এটা করলে পরে 2/15, এটা করলে 2/15 ভিএইচজি বাই ভিজি ইকুয়াল টু 2/15 হলো। এটাই তোমার আনসার। দেখো এটাই কিন্তু তোমার আনসার বলেছে, তাই না? 2/15 মিললো। তাহলে এইভাবে তোমাকে বুঝে বুঝে প্রবলেমগুলো করতে হবে। কারণ এখানে আমি দেখলাম, এগুলো দেখে বুঝতে পারছি আমি এগুলো একটু মিস্টেক রয়েছে, তাই আমি তোমাদেরকে সঠিকটা বলে দিলাম। ঠিক আছে? আচ্ছা, আর তুমি যদি বলো যে এই ভ্যালু দিয়েই করবে, এই ভ্যালু দিয়ে করবে, তুমি তোমার আনসার মিলবে না, বাট এই প্রসেসে যদি তুমি করো তাহলে তোমার আনসারটা ঠিক হবে, অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, একই ধরনের কোয়েশ্চেন, একদম একই ধরনের কোয়েশ্চেন। বলছে একটি কাচের ফ্লাক্সের আয়তন, এখানে বলে দিয়েছে আয়তনটা, এখানে যেরকম আয়তন বলেনি, এখানে বলে দিয়েছে কি 600 সিসি, সিসি মানে সেন্টিমিটার কিউব, সিসি মানে সিসি মিনস সেন্টিমিটার কিউব, এই যে সি মানে সেন্টিমিটার, সি মানে কিউব। ওকে, তাই সিসি বলি আমরা। বলছে ওই ফ্লাক্সে কত আয়তনের কোনো তরল পদার্থ রাখলে ফ্লাক্সের বাকি অংশের আয়তন সকল উষ্ণতায় সমান থাকবে। একই রকম প্রশ্ন হয়েছে। বলছে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলে দিয়েছে, কাচের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তোমাকে এখানে বলে দিয়েছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে কোশ্চেনটা করা যাক, তোমরা নিজেই করতে পারো প্রবলেমটা, কোনো অসুবিধা নেই। এটা বোধহয় 2 নম্বর, রোমান হরফের 2। তাহলে এরকম ইয়ে রয়েছে, তো এটা জার রয়েছে, এখানে কি বলেছে, কাচের ফ্লাক্সের আয়তন, তাহলে এটা বলে দিয়েছে তোমাকে ভিজি, মানে এটা কাচটার যে ইনিশিয়াল যে ভলিউম সেটা বলে দিয়েছে তোমার সিসি মানে সেন্টিমিটার কিউব লিখে দিলাম আমি। ওকে, এবার তুমি কি করেছো, এখানে কিছু তরল তুমি দিয়েছো, পারদে দিয়েছো বোধহয়, না যাই হোক, যাই দিই না কেন কোনো অসুবিধা নেই, কিছু তরল তুমি দিয়েছো, বলছে ঠিক আছে, কতখানি তরল দিয়েছো সেটা তোমাকে বের করতে হবে। তাহলে আমি ধরে নিই কি কতখানি দিয়েছি, এই যে এইটার যে ভলিউম সেটা সাপোজ ভি ক্যান্সেলে করছি বা এক্স ক্যান্সেলে করছি। ঠিক আছে, যে কোনো অজানা জিনিসকে আমরা এক্স ধরি, তাহলে এক্স এটা কিন্তু অবশ্যই সেন্টিমিটার কিউব আসবে। হ্যাঁ, তাহলে এক্স কিউব, তাহলে এক্সটা আমাদেরকে কি বের করতে হবে, এক্সটা আমাদেরকে বের করতে হবে। ওকে, আর কি ইনফরমেশন আমাকে বলেছে দেখো, হ্যাঁ বলেছে বাকি অংশটার ভলিউম সেম থাকবে, ওই একই রকম গল্প। তার মানে কি এইটুকুনির ভলিউম তোমাকে সেম রাখতে হবে। তাহলে কি এখান থেকে যখন তুমি হিট দেবে তখন কি এই তরলটা যে পরিমাণ এক্সপ্যানশন হবে, এই যে জারটার ঠিক সেই পরিমাণই এক্সপ্যানশন তোমাকে ঘটাতে হবে। বুঝতে পারলে? তাহলে পরে তুমি কি লিখতে পারো দেখো, তাহলে প্রথমে তরলের কথা যদি বলি, তাহলে লিকুইড এরকম বলি ভি লিকুইড প্রাইম মাইনাস ভিএলটাকে আমি এক্স বলছি এখানটা, এটা ইনিশিয়াল ভলিউম,
তাহলে এটাকে এক্স বলে নাও। ভলিউম মানে তরলটার হচ্ছে তোমার এক্সপ্যানশন ইকুয়াল টু তোমার কি এই যে জারটার এক্সপ্যানশন তুমি দেখবে ভিজি প্রাইম মাইনাস ভিজি, এটা জাস্ট কনসেপ্ট আর কিচ্ছু না। তাহলে এক্সপ্যানশন মানে তুমি কি লিখবে, ইনিশিয়াল ভ্যালু ইনটু কি আয়তন গুণাঙ্ক লিখবে, আয়তন পোষণ গুণাঙ্ক। তাহলে এটা যেহেতু লিকুইডের ক্ষেত্রে বলছি তাহলে লিকুইডের আয়তন পোষণ গুণাঙ্ক ইনটু টেম্পারেচারের চেঞ্জ ইকুয়াল টু, এটা কি গ্লাসের ক্ষেত্রে বলছি তাহলে গ্লাসের ইনিশিয়াল ভলিউম, গ্লাসের আয়তন পোষণ গুণাঙ্ক ইনটু টেম্পারেচারের চেঞ্জ। এখানে টেম্পারেচারের চেঞ্জ সেম, কেটে যাবে, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো, দেখো তোমাকে ভাই এক্সটা ক্যালকুলেট করতে হবে, তাই না? তাহলে এক্স ইকুয়াল টু তুমি লিখতে পারো, দেখো ভিজি ইন্টু গামা জি ডিভাইডেড বাই গামা এল। ওকে, তাহলে এই যে গামা জি এটা তোমার গ্লাসের ক্ষেত্রে আয়তন পোষণ গুণাঙ্ক, তাহলে গামা জি মানে তুমি কি লিখবে 3 ইন্টু আলফা, কারণ তোমাকে দৈর্ঘ্য পোষণ গুণাঙ্ক বলে দিয়েছে, ম্যাক্সিমামই সেটাই বলে দেয়। ঠিক আছে, যদি তোমাকে ডিরেক্ট যদি বলে দেয় তাহলে তুমি সেটাই ইউজ করবে, কোনো অসুবিধা নেই। যেমন এখানে বলেছে কাচের দৈর্ঘ্য পোষণ গুণাঙ্ক কত 0.7 × 10⁻⁵, এটা ইউজ করি আমি 0.7 × 10⁻⁵, তাহলে তুমি লিখবে 3 ইন্টু 0.7 × 10⁻⁵, মানে 7 × 10⁻⁶। ওকে, আর ভিজি বলে দিয়েছে 600, তাহলে তুমি এখানে লেখো এক এক করে 600 সেন্টিমিটার কিউব গেল। আর গামা জি মানে তুমি লিখবে 3 ইন্টু 0.7 × 10⁻⁵ ডিভাইডেড বাই গামা এল মানে লিকুইডটার যে আয়তন প্রসার গুণাঙ্ক সেটা কত বলে দিচ্ছে 1.8 × 10⁻⁴, 1.8 × 10⁻⁴, বা 18 × 10⁻⁵। ঠিক আছে, তাহলে তোমার কাটাকাটি করতে সুবিধা হবে। তাহলে এখানে তুমি লেখো 600 ইন্টু 3 ইন্টু 0.7 ডিভাইডেড বাই 18 ইন্টু 10⁻⁵, এখানে 10⁻⁵। তাহলে এটা তোমার ক্যান্সেল হচ্ছে, এখান থেকে এখানে ক্যান্সেল। আর এখানে দেখো এইটা তুলে এখানে তুমি একটা শূন্য নিতে পারো তুমি, তাহলে এই শূন্য আর এই শূন্য কাটবে। ঠিক আছে, তাহলে এখান থেকে 3 6 18 আর এদিকে 6 10, তার মানে এদিকে 7, মানে 7 10 70, তাহলে 70 সেন্টিমিটার কিউব তোমার আনসার। জিনিসটা কি বোঝাতে পারলাম? কিছুই না প্রবলেমগুলো, হ্যাঁ, কিন্তু তাকে বুঝে বুঝে করতে হবে। ওকে, তাহলে এইটা দেখো 70 সিসি। ক্লিয়ার হলো ব্যাপারটা? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, একই ধরনের কোশ্চেন এগুলো সব। নেক্সট কোশ্চেনটা কি বলছে, বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কাঠ ও বেঞ্জিনের ঘনত্ব যথাক্রমে 800 kg/m³ এবং 900 kg/m³। কাঠের যে ঘনত্ব সেটা বলে দিয়েছে 800 kg/m³, আর বেঞ্জিনের যে ঘনত্ব সেটা বলে দিয়েছে তোমার 900 kg/m³। সেটা কত 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। ওকে, বলছে কোন উষ্ণতায় কাঠটি বেঞ্জিনে সবেমাত্র ডুবে যাবে। তাহলে কোন উষ্ণতায় ডুবে যাবে, এখানে একটা কনসেপ্ট তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, এখানে কি কি বলে দিয়েছে, কাঠের ডিরেক্ট দেখো আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে দিয়েছে, কাঠের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে দিয়েছে, আর বেঞ্জিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা যা ভ্যালু আছে সেগুলো আমি ইউজ করব। আর এখানে কি বলছে দেখো, কোন উষ্ণতায় কাঠটি বেঞ্জিনে সবেমাত্র ডুবে যাবে, কখন হবে এটা, মানে কোন টেম্পারেচারে ডুববে। কোশ্চেন নাম্বার 6, কোন উষ্ণতায় ডুববে, তাই না? ধরো এরকম একটা জার, এখানে বেঞ্জিন রয়েছে এখানটায়, আর এখানে একটা তোমার কাঠ নিয়েছে তুমি, কাঠ আছে। এবার এই কাঠটা এই যে বেঞ্জিনটা ডুবে যাবে, এমন একটা টেম্পারেচার আছে, সেই টেম্পারেচারে। বাট কন্ডিশনটা হচ্ছে গিয়ে ধরো টি টেম্পারেচারে সে ডুবে যাবে। এই ডুবে যাওয়ার কন্ডিশন বলছে এর যে ডেনসিটি আর এই যে লিকুইড মানে বেঞ্জিন তার ডেনসিটি যদি সেম হয়, দুজনের ডেনসিটি যদি সেম হয় তবেই কিন্তু ডুববে। বুঝতে পারলে কথাটা আমার? তাহলে এমন একটা টেম্পারেচার আমি দেবো যে টেম্পারেচারটায় আসলে পরে দুজনের ডেনসিটি সেম হবে,
এবং তারা কি ডুবে যাবে। বুঝতে পারলে? তাহলে কন্ডিশন হচ্ছে এটাই যে তাদের ডেন্সিটি কিন্তু সেম হতে হবে। তাহলে দেখো এক এক করে করি আমি। তাহলে প্রথমে দেখো আমি কাঠের কথা বলি। কাঠের ডেন্সিটি কত বলেছিল? কাঠের ডেন্সিটি বোধহয় 800 বলেছিল, 800। এটা ইনিশিয়াল ডেন্সিটি। তাহলে ফাইনাল ডেন্সিটি কত হবে? ফাইনাল ডেন্সিটি আমি ধরলাম রো হবে। তাহলে এটা ইনিশিয়াল ইকুয়াল টু, আমি ফাইনালটা লিখছি, কিন্তু আমরা যখন ইন জেনারেল ডেফিনেশন তৈরি করি তখন কি বলি? তখন বলি কি ফাইনাল ইকুয়াল টু ইনিশিয়াল ইন্টু 1 মাইনাস গামা ইন্টু ডেল্টা টি, তাই না? আমি একটু আগেই দেখালাম যদি ইনিশিয়ালের ফর্মে লিখতে চাই তাহলে কি লিখব? ফাইনাল ইন্টু 1 প্লাস গামা ইন্টু ডেল্টা টি, এটা চলে আসে। তাহলে কিন্তু আমি এই ফর্মুলাটাই কিন্তু আমি এখানে ইউজ করব। বুঝতে পারলে? এখানে আবার ঘাবড়ে যেও না যে স্যার আবার এখানে প্লাস কেন দিচ্ছে, তাই না? তাহলে এইটা তোমার ডেন্সিটি, ফাইনাল ডেন্সিটি। এটা দেখো এই যে ফাইনাল ডেন্সিটি ইন্টু 1 প্লাস গামা ইন্টু ডেল্টা টি, গামা ইন্টু ডেল্টা টি। এই গামাটা কি? কাঠের ক্ষেত্রে, ঠিক আছে? যে কাঠটা নেওয়া হয়েছে সেই কাঠের ক্ষেত্রে গামা। কোশ্চেন নাম্বার 6, হ্যাঁ, কাঠের ক্ষেত্রে গামা। কাঠের এই যে কাঠ, কাঠের তোমার আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে দিয়েছে এটা, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমি তাহলে উড ডাব্লু দিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা, সিমিলারলি তুমি কি বলবে যে বেঞ্জিনের ক্ষেত্রে ইনিশিয়াল ছিল এত 900 কেজি পার মিটার কিউব ছিল, তাহলে ফাইনাল কি হবে? রোই থাকবে প্লাস গামা বেঞ্জিন বি দিলাম একটু ডেল্টা টি। ক্লিয়ার হয়েছে? তাহলে এটাকে 1 নম্বর নাম দাও, এটাকে তুমি 2 নম্বর নাম দাও। তোমার উদ্দেশ্য কি এখানে? উদ্দেশ্য হচ্ছে তোমার টেম্পারেচারটা বের করা, যে কোন টেম্পারেচারে সেটা হবে, তাই তো? আচ্ছা, এখানে কিন্তু 0 ডিগ্রি, মানে ইনিশিয়াল টেম্পারেচারটা কিন্তু 0 ডিগ্রি, ইনিশিয়াল টেম্পারেচারটা 0 ডিগ্রি। তুমি তাহলে বলতেই পারো, আচ্ছা আমি বলছি এখানটায়, এই যে ডেল্টা টি, ডেল্টা টি মানে কি? ডেল্টা টি মানে কিন্তু ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার। যেহেতু এখানে ইনিশিয়াল টেম্পারেচার 0, মানে টিএফ ইকুয়াল টু 0, তার মানে শুধুমাত্র টিএফ হয়। এটাকে তুমি সিম্পলি টি বলতে পারো, লেটস সে কনসিডার। ওকে, তুমি বলতে পারো, কোনো অসুবিধা নেই। যাই হোক, আমি 2/1 বা 1/2 করে দিই, 2/1 করে দিই, 2/1। তাহলে কি আসছে দেখো, 900/800 ইকুয়াল টু 1 প্লাস গামা ফর বেঞ্জিন ইন্টু ডেল্টা টি ডিভাইডেড বাই 1 প্লাস গামা উড কাঠ ইন্টু ডেল্টা টি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার দেখো তুমি এখানে কি করবে, এদিক ওদিক জাস্ট ক্যালকুলেশন করবে। তাহলে 900, আচ্ছা 900 এটাকে কাটাকাটি করলে পরে আসছে 9/8 ইকুয়াল টু 1 প্লাস, মানে বেঞ্জিনের ক্ষেত্রে গামাটা কত বলেছে দেখো, বেঞ্জিনের ক্ষেত্রে বলেছে 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু ডেল্টাটিকে আমি সিম্পলি টি বলতে পারি, এখনই দেখালাম আমি, ডিভাইডেড বাই, সো 1 প্লাস এই যে কাঠের ক্ষেত্রে কত বলেছে বলো তো, 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ইন্টু টি। ঠিক লিখেছি? হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। এবার এদিক ওদিক ক্যালকুলেশন করো, তোমার আনসার কিন্তু চলে আসবে। তাহলে এটাকে এদিকে নিয়ে আসলে পরে 9 দিয়ে গুণ করি, 9 ইন প্লাস এটা হবে 9 ইন্টু 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ইন্টু টি ইকুয়াল টু 8 দিয়ে গুণ করলে পরে 8 প্লাস 8 ইন্টু 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু টি। ওকে, তাহলে এই দুটোকে এক জায়গায় রাখো, তাহলে এটাকে বাঁ দিকে নিয়ে চলে আসি আমি, আর এটাকে ডান দিকে নিয়ে চলে যাই। তাহলে 9 ইন্টু 10 টু দি 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ইন্টু টি মাইনাস 8 ইন্টু 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু টি। ক্লিয়ার হয়েছে? আর এখানে কি 8 - 9 হবে, এটা মাইনাস সাইন থাকবে। যাই হোক,
তাহলে এখানটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসবে, এখান থেকে তুমি টি কমন নিতে পারো, সুতরাং টি কমন নিলে পরে তোমার থাকবে 9 ইন্টু 1.5 ইন্টু 10⁻⁻4 মাইনাস 8 ইন্টু 1.2 ইন্টু 10⁻³ ইকুয়াল টু -1। আশা করি এটাকে ক্যালকুলেশন করে তোমার আনসার চলে আসবে ডিভাইডেড বাই এটা। আচ্ছা লিখি একবার, এক চান্সে বসিয়ে দেবো 10⁻⁻4 মাইনাস 8 ইন্টু 1.2 সরি 1.2 হবে 1.2 ইন্টু 10⁻³ একটু বড় বিদ্যুৎ টাইপের মানে ইয়েটা। তাহলে এখানে তুমি লিখবে কত দেখো, ভাজিত 1 ডিভাইডেড বাই ব্র্যাকেট দিয়ে করি আমি, ব্র্যাকেট দিলাম 9 ইন্টু 1.5 ইন্টু 10⁻⁻4 মাইনাস ব্র্যাকেট দিয়ে 8 ইন্টু 1.2 ইন্টু 10⁻⁻3। ক্লিয়ার হয়েছে? এটা করলে পরে হ্যাঁ এটা মাইনাস থাকবে কারণ এটা আসছে আনসারটা তোমার টেম্পারেচার। আচ্ছা এটাকে যদি ইয়ে করি আমরা, হ্যাঁ বেশি আসছে কেন, 10⁻, কত আনসার 21 সামথিং হওয়ার কথা না, 21.1, আমার কথা আসছে 121.21 আসছে কেন আবার, কোথাও কি মিস্টেক করলাম বাবা দেখো একটুখানি, দেখি এখানে ভ্যালুগুলো ঠিকই আছে তো, এরা ঠিকই দিয়েছে তো আবার, কারণ দশমিকের এক ঘরে না, তাও তো আবার 121 আসছে। ওকে আমি ওকে চেক করে দেখি, আচ্ছা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে সেটা অসুবিধা নেই। এটা গুণ এটা ইকুয়াল টু এটা গুণ এটা, ঠিক আছে। এবারটাকে বাদিকে নিয়ে এসেছি তাহলে মাইনাস হয়েছে, এবারটাকে ডান দিকে নিয়েছি মাইনাস হয়েছে, 8 মাইনাস 9 মানে -1, ঠিক আছে অসুবিধা নেই। এখানে 9 ইন্টু 1.5 ইন্টু 10⁻⁻4, এখানে 8 ইন্টু 10⁻⁻3 ইন্টু 1.2, ঠিকই তো আসার কথা। ক্যালকুলেশনটা কি মিস্টেক করছি নাকি আমি, ক্যালকুলেশনটা কি মিস্টেক করছি, এক সেকেন্ড। হ্যাঁ আমরা ঠিকই করেছি, আমি ক্যালকুলেশন করে দেখলাম, এটা আনসার কিন্তু এটাই আসবে, টি ইকুয়াল টু 121.21 ডিগ্রি সেলসিয়াস। ওকে তুমি যদি বলো যে বইয়ের মতো আমি অ্যান্সার চাই, যে মানে এখানে যে অ্যান্সারটা বলেছে সেই অ্যান্সারটা চাই, হ্যাঁ এই অ্যান্সারটা তুমি পাবে যদি তুমি এখানে কনসিডার করো এই 800 জায়গায় 880 জায়গায় যদি তুমি 880 কনসিডার করো তাহলে কিন্তু তুমি এইরকম টাইপের অ্যান্সারটা তুমি পেয়ে যাবে, কারণ এটা একদম বইয়ের এক্সাম্পলের কোয়েশ্চেন। এটা বইতে আমি দেখলাম এখনই যে 880 করেছে, ঠিক আছে 880 করেছে, তার জন্য কিন্তু ওদের আনসারটা কিন্তু মিলে গেছে, মানে তাও এখানে আনসারটা ঠিক লেখেনি, 21.7 ডিগ্রি সেলসিয়াস আসছে, 880 ধরলে পরে তোমার এই আনসারটা চলে আসবে। বাট তোমাকে যদি 800 বলে তাহলে কিন্তু আনসার আসবে তোমার 121.21 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে এইটা তোমার আনসার হবে। এখানে উত্তরটা ভুল আছে, যদি তুমি এইখানে এইটা যদি ঠিক রাখো তাহলে উত্তর ভুল, যদি তুমি বলো উত্তর ঠিক করব তাহলে এইটা ভুল তোমার, বুঝতে পারলে? এবার তুমি যেটা খুশি সেটা করে নাও, কোনো অসুবিধা নেই। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সিসি মানে সেন্টিমিটার কিউব। বলছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম পারদের আয়তন কত হবে? তাহলে আমাকে ভলিউমটা বের করতে হবে, পারদের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে দিয়েছে। ওকে দেখো কিছুই না, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার ডেনসিটি তুমি জানো, তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার ডেনসিটি তুমি ক্যান্সেল করে নাও রো, রো মানে কি আবার মাস পার ইউনিট ভলিউম, তাহলে এখান থেকে তুমি ভলিউম পেয়ে যাবে, কারণ মাস তোমাকে বলে দিয়েছে এত গ্রাম।
ওকে, তাহলে তুমি এরকম বলতে পারো, দেখো যে আচ্ছা 7 নম্বর কোশ্চেন নাম্বার 7। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তার ডেন্সিটি 13.6। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তার ডেন্সিটি আমি ক্যান্সেল করলাম রো সে। ওকে, রো মানে কি জানি আমরা জানি রো মানেই মাস পার ইউনিট ভলিউম। আমাকে ভাই ভলিউমটা ক্যালকুলেট করতে হবে। ওকে, বুঝলাম জিনিসটা কি। আচ্ছা, তাহলে তুমি এরকম বলতে পারো যে ফাইনাল মানে মানে ফাইনাল যে টেম্পারেচার, সেই টেম্পারেচারের যে ডেন্সিটি সেটা কি রো, দ্যাট ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ডেন্সিটি কত এখানে 13.6 ইন্টু 1 মাইনাস কি হয় মাইনাস হবে, কারণ ফাইনালটা তুমি আগে লিখেছো, তাই নয় কি? মানে টেম্পারেচার ইনক্রিজ করলে কি হয়, ডেন্সিটি কমে যায়, তাই তো? কারণ ভলিউম বাড়ছে তাহলে ডেন্সিটি কমবে, ইন্টু গামা ইন্টু ডেল্টা টি। ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে তুমি এম বাই ভি লিখবে ইকুয়াল টু 13.6 লিখবে, 1 মাইনাস গামা তোমায় বলে দিয়েছে, গামাটা কত বলেছে ভাই, 1 বাই 55 তাহলে 1 বাই 55 ইন্টু টেম্পারেচার কত বলেছে দেখো 0 থেকে 100, তাহলে 100 মাইনাস তুমি 0 করবে, তাহলে সিম্পলি তুমি 100 লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার হয়েছে এটা? তাহলে এখানে তোমাকে মাসটাও বলে দিয়েছে, মাস 100 বাই ভলিউম। তাহলে এটাকে আগে তুমি ক্যালকুলেট করো, তাহলে 1 মাইনাস 100 ভাগ 500, এটা 5550, এখানে 0 0 ক্যান্সেল হয়, তাহলে এখানে থাকছে দেখো 13.6, এখানে 555, তাহলে এখানে 555 মাইনাস 10, এটা তুমি পাচ্ছ। এটাকে তুমি ক্যালকুলেশন করো, হ্যাঁ? তাহলে এখানে 13.6 ইন্টু 555 থেকে 10 বাদ দিলে পরে 545 থাকবে, তাই না? আর এদিকে 555, আর এদিকে 100 বাই ভি। ওকে, তাহলে তুমি ভি ইকুয়াল তুমি কি লিখতে পারো, দেখো ভি ওপরে এদিকে নিলে পরে সব উল্টে যাবে, তাহলে ভি ইকুয়াল টু, আচ্ছা অন্য কালিতে লিখি, ভি ইকুয়াল টু, ভিটা এদিকে নিলাম, হ্যাঁ? তাহলে কি থাকে দেখো 100 ইন্টু 555, আর এইগুলো নিচে চলে আসবে 13.6 ইন্টু 545। ওকে, একবার ক্যালকুলেটারে বসিয়ে দেখি কত আসে। 100 ইন্টু 555 ডিভাইডেড বাই 13.6 ইন্টু 545, তোমার আনসার আসছে 7 পয়েন্ট। তাহলে ভলিউম ইকুয়াল টু ভি ইকুয়াল টু 7.487, আচ্ছা 488 করে দিই। ওকে, এত সেন্টিমিটার কিউব। তাহলে এইটা তোমার কি ভলিউম, দেখা যাক আনসার মিললো কিনা। হ্যাঁ ঠিক আছে, 4 পয়েন্ট, এটা আরও অ্যাপ্রক্সিমেশন করেছে, মানে 7.499, 2 ঘর রেখেছে, রাউন্ড অফ কি 2 ডেসিমেল রাউন্ড অফ করেছে। ওকে, তুমি করতে পারো, এটাকে অসুবিধা কিছু নেই। সুতরাং ভি ইকুয়াল টু, তাহলে এটাকে তুমি 9 লিখতে পারো, 7.49 সেন্টিমিটার কিউব। ওকে, এটা তোমার আনসার। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি পাত্রের অর্ধেক কোনো তরল দ্বারা পূর্ণ রয়েছে। মানে কি অর্ধেক, একটা পাত্র তুমি নিয়েছো, তার অর্ধেক অংশ কি তরল দ্বারা পূর্ণ রয়েছে। ওকে, বলছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওই তরল পাত্রটি 3/4 অংশ দখল করে। বুঝতে পারলে কথাটা? মানে টেম্পারেচার যখন তুমি 0 থেকে 100 ডিগ্রি যখন তুমি ইনক্রিজ করেছো, তখন বলছে ওই তরলে পাত্রটি কত, পাত্রটির মানে 3/4 অংশ দখল করে, ওই তরলটি পাত্রটি 3/4 অংশ দখল করে। বলছে তরলের আপাত প্রসারণাঙ্ক কত, এটা তোমাকে বের করতে হবে। এটাও সোজা কোশ্চেনটা, তোমাকে বুঝতে হবে কোশ্চেনটা। হ্যাঁ, আচ্ছা দেখো, এখানে দেখাই কোশ্চেন নাম্বার 8 বোধ হয়, তাই না?
তাহলে এরকম তোমার ইয়ে রয়েছে কি, ধরো এরকম একটা পাত্র রয়েছে, এবারে পাত্র রয়েছে, বলছে পাত্রে অর্ধেক, ধরো ইনিশিয়াল টোটাল যে ভলিউম সেটা ভি, তাহলে অর্ধেক মানে কত, এইটুকুনি কত হবে, v/2 হবে। তাহলে এতখানি অংশ কোনো একটা তরল দ্বারা পূর্ণ রয়েছে, কোনো একটা তরল দ্বারা পূর্ণ রয়েছে। ক্লিয়ার হয়েছে? এবার কি বলছে দেখো, বলছে টেম্পারেচার তুমি ইনক্রিজ করেছো, তাহলে এটা ছিল কি 0°C ছিল এটা, এবার তুমি টেম্পারেচার ইনক্রিজ করেছো, তাহলে একই রকম পাত্র আমি আঁকলাম, টেম্পারেচার আমি কি 100°C নিয়েছি, নেওয়ার ফলে বলছে সেটা কতখানি হয়ে গেছে, মানে এক্সপ্যানশন হয়েছে, এক্সপ্যানশন হয়ে 3/4 অংশ হয়ে গেছে, 3/4 অংশ দখল করে নিয়েছে। তাহলে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক কত? ওকে, তরলের গামা আমাকে বের করতে হবে। দেখো কোশ্চেনটা তোমাকে বুঝতে হবে, তাহলে তুমি কিন্তু প্রবলেমটা করতে পারবে। হ্যাঁ, তাহলে এখানে কি জাস্ট এখানে ভলিউমের চেঞ্জ হয়েছে, ভলিউম এটা ইনিশিয়াল ভলিউম ছিল, এটা তোমার ফাইনাল ভলিউম হয়েছে, তাই না কি? তাহলে কতখানি ভলিউমের চেঞ্জ হয়েছে দেখো, সেটাই তুমি বের করতে পারো। তাহলে এরকম বলতে পারো তুমি জাস্ট ফাইনাল ভলিউম 3/4 ইন্টু ভি মাইনাস ইনিশিয়াল ভলিউম v/2 ইকুয়াল টু ইনিশিয়াল ভলিউম ইন্টু, আমরা কি জানি সূত্র বলি, সূত্র লিখছি আমি, গামা ইন্টু ডেল্টা টি। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আচ্ছা, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আবার দেখাই আমি এরকম করে, এরকম দেখো, ফাইনাল ভলিউম ইকুয়াল টু ইনিশিয়াল ভলিউম ইন্টু 1 প্লাস গামা ইন্টু ডেল্টা টি। এই ভিআইটাকে যদি ভেতরে ঢুকিয়ে দিই, মানে সরি ভিএফ ইকুয়াল টু, তাহলে ভিআই প্লাস ভিআই গামা ডেল্টা টি, এই ভিআইটাকে বাদিকে নিয়ে চলে আসো, ভিআই ইকুয়াল টু ভিআই গামা ইন্টু ডেল্টা টি, এটাই তো লিখেছি রে বাবা। ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে তুমি যদি লসাগু করো আর ভিটা যদি কমন নাও, তাহলে ভিবি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে থাকবে 4 আর এখানে 3 মাইনাস, ঠিক লিখলাম? হ্যাঁ, 4 আর এখানে 2, তাহলে এখানে 2 থাকবে ইকুয়াল টু 1/2 ইন্টু গামা ইন্টু ডেল্টা টি, মানে ডেল্টা টি মানে 100 মাইনাস 0, গামাটা বের করতে হবে, তাই তো? তাহলে এখান থেকে গামা তুমি ক্যালকুলেট করে ফেলো, সুতরাং 1/4 ইকুয়াল টু 1/2 গামা ইন্টু 100, তাহলে গামা ইকুয়াল টু, এখানে কাটাকাটি করলে এখানে 2 থাকবে, তাহলে গামা ইকুয়াল টু এই 100টা নিচে চলে আসবে, মানে 1/200 আসছে 500, আনসার কত দেখলাম? 5 থাকার কথা না? অর্ধেক পূর্ণ রয়েছে, ওই তাপমাত্রায় পাত্রটি 3/4 অংশ দখল করে। ঠিকই তো আছে মনে হচ্ছে। ভলিউমের এক্সপ্যানশন দেখলাম, কতখানি এক্সপ্যান্ড করছে, 3/4 ভি থেকে, মানে v/2 থেকে 3/4 ইন্টু ভি, এটা এক্সপ্যান্ড করছে, তাই তো? -1 বা এত। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে দেখো, সুতরাং গামা ইকুয়াল টু 1/2 মানে 0.5 ইন্টু 10⁻⁻², তাহলে এটাকে যদি আমরা নিয়ে আসি তাহলে 0.005 পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে এটাই কিন্তু আমাদের আনসার। তাহলে সুতরাং গামা ইকুয়াল টু 0.005 পার ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার হয়েছে? এইটাই কিন্তু তোমার আনসার হবে। আচ্ছা, এখানে আমার কনফিউশন হচ্ছিল যে নাকি এখানে 1/200 আসছে, এটা কেন আসছে 1/500, তা তো হয় না বাবা, 1/2 করলেই তো সেটা 0.5 পাই আমরা, তাই না? আনসার সাথে যেন মানে কনফিউশন হয়ে গেছিলাম, কিন্তু ব্যাপারটা ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। মানে দেখো, মেনলি তোমাকে প্রসেসটা বুঝতে হবে,
হ্যাঁ, মানে ফিজিক্সটা যদি তুমি বুঝতে পারো তাহলে প্রবলেম হবে, মানে আনসার তোমার মিলবে, ঠিক আছে। ফিজিক্সটা তোমাকে বুঝতে হবে, এই হচ্ছে তোমার ফিজিক্স। হ্যাঁ, ফিজিক্সটা যদি বুঝতে পারো তাহলে প্রবলেম হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, 9 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে। একই রকম কোশ্চেন বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি কঠিন বস্তু তার আয়তনে 98% একটি তরলে নিমজ্জিত রেখে ভাসে। মানে দেখো 98% কিন্তু ডুবে থাকে আর 2% ভেসে আছে, ঠিক আছে। এই কথাটা বুঝতে হবে। হ্যাঁ, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি কঠিন বস্তু তার আয়তনের 98% একটি তরলে নিমজ্জিত মানে ডুবে নিমজ্জিত রেখে ভাসে। 98% ডুবে আছে আর 2% ভেসে আছে। বলছে তরলের উষ্ণতা 25 ডিগ্রি সেন্টিগ্রেড হলে বস্তুটি তরলে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে যায়। তাহলে সম্পূর্ণ মানে কি 100% ডুবে যাবে এবার, ঠিক আছে। টেম্পারেচার জাস্ট আমি 0 থেকে 25 ডিগ্রি ইনক্রিজ করেছি, তার ফলে কি যে 2% ভাসছিল সেটাও ডুবে গেছে। তাহলে তরলের আয়তন পোষণ গুণাঙ্ক কত সেটা আমাদেরকে বের করতে হবে, তাই তো। আচ্ছা, এখানে কঠিনের আয়তন পোষণ গুণাঙ্ক বলে দিয়েছে, কঠিনের আয়তন পোষণ গুণাঙ্ক বলে দিয়েছে। ওকে, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো ফিজিক্সটা বলছে একই রকম, আগে যেরকম করেছিলাম সেটা সেরকমই হবে। সো 9 নম্বর কোশ্চেন। তাহলে প্রথমে আমি যদি ছবিটা দেখাই, এরকম ছবি ধরো, ঠিক আছে। এইটা একটা লিকুইড রয়েছে, ওকে। এইখানে তুমি একটা অবজেক্ট নিয়েছো এরকম, আচ্ছা এটা হলুদ কালি দিয়ে, আচ্ছা ঠিক আছে একটা দিয়ে দেখালি হলো। এই একটা তুমি অবজেক্ট নিয়েছো, অবজেক্টটা দেখো 98% কিন্তু ডুবে আছে, বুঝতে পারলে। 98% ডুবে আছে, তাহলে সাপোজ অবজেক্টটা যদি ভলিউম আমি ভি কনসিডার করি, তাহলে কতখানি ডুবে আছে 98%, তো 98/100, তাহলে কত হবে বলো 0.98 ভি, এতখানি ডুবে রয়েছে। এবার বলছে এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। এবার তুমি বলছো কি টেম্পারেচার আমি ইনক্রিজ করেছি, ঠিক আছে। টেম্পারেচার ইনক্রিজ করে কত করেছো নাকি 25 ডিগ্রি সেলসিয়াস করেছো তুমি। তার ফলে বলছে এই পুরোটা কিন্তু ডুবে গেছে। এবার কি হয়েছে বলো, পুরোটা এবার ডুবে গেছে, যেইটুকুনি ভেসেছিল সেইটুকুনিও ডুবে গেছে, বুঝতে পারলে। যেইটুকুনি ভেসেছিল সেইটুকুনি কিন্তু ডুবে গেছে, তাহলে 100% ডুবে গেছে। তাহলে ভি ইন্টু 100% মানে 100/100 মানে সিম্পলি ভি বলবে তুমি, ওকে। তাহলে ভাষণের সূত্র কি বলছে, ভাষণের সূত্র বলছে এইটুকুনির জন্য যেটুকুনি ডুবেছে তার মাস ইকুয়াল টু এই টেম্পারেচারে যতক্ষণ ডুবেছে তার মাস হবে। তাহলে মাস মানে কি ভলিউম ইন্টু ডেন্সিটি। তাহলে ভলিউম দেখো এখানে 0.98 ভলিউম ভি ইন্টু ডেন্সিটি, এই লিকুইডটা ডেন্সিটি এই টেম্পারেচারে সেটা রো জিরো ধরলাম, ইকুয়াল টু কী হবে বলো, এই যে এখানটায় ভলিউম কতখানি ভি, তাহলে এই যে লিকুইডটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তার ডেন্সিটি কত, রো 25 ধরলাম, ওকে। এবার এখান থেকে তুমি ক্যালকুলেশন করো তোমার আনসার চলে আসবে। তাহলে এখান থেকে দেখো ভি ভি ক্যান্সেল হবে, তাহলে সুতরাং তুমি বলতে পারো যে রো 0 ডিভাইডেড বাই রো 25 ইকুয়াল টু 1/0.98। ঠিক লিখলাম? হ্যাঁ ঠিকই লিখেছি। এখানে এটাকে ভেঙে দাও, তাহলে রো 0কে তুমি লিখতে পারো রো 25, এটা ইনিশিয়াল কিন্তু এটা, তাহলে ইনিশিয়াল ইকুয়াল টু লিখছো, তাহলে প্লাস লিখবে তুমি 1 প্লাস গামা ইন্টু ডেল্টা টি ডিভাইডেড বাই রো 25 ইকুয়াল টু 1/0.98। ক্লিয়ার হয়েছে? এখান থেকে দেখো এইটা ক্যান্সেল হচ্ছে, এখানে পড়ে থাকছে কি 1 প্লাস দিস, মানে আমি লিখতে পারি গামা ইন্টু ডেল্টা টি ইকুয়াল টু 1/0.98 মাইনাস 1। এটাকে এক কাজ করি, দশমিক তুলে দেখেন 100 করে নিই, তাহলে এখানে তুমি লসাগু করতে পারবে ইজিলি। তাহলে 98 হবে এখানটায়, এখানে 100 হবে, এখানে মাইনাস 98 হবে, তাই তো। এখানে গামা ইন্টু ডেল্টা টি থাকছে। ডেল্টা টি মানে কত বলো, তাহলে তুমি লিখবে গামা ইকুয়াল টু, তাহলে 2/98, তাই না, 2/98 আর ইন্টু এখানে ডেল্টা টি মানে ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার, ফাইনাল কত 25 আর ইনিশিয়াল ছিল 0, তাই না, 25 আর 0, ঠিকই আছে।
তাহলে সুতরাং 25 থাকছে, সুতরাং 2/98 ইন্টু 25, তাই তো? তাহলে এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কত আসবে বলো? 98 ইন্টু 25, এটা করলে পরে গামার ভ্যালু আসছে এইরকম 8.163 ইন্টু 10⁻⁻4 পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, এইটা তোমার গামার ভ্যালু আসছে। গামায় বের করতে বলেছি তো, কি বের তো করে ফেললাম। হ্যাঁ, এটাই বের করতে বলেছে, দেখো 8.19, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট 8.16। ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে কিন্তু তোমাকে প্রবলেমগুলো করতে হবে। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, বুঝতে পারলে? দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে পরে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, অনেক অনেক বেশি করে শেয়ার করো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।